মিসেস টেগার, তুমি সবার থেকে সুন্দর। তোমার ড্রেস সুন্দর, তোমার বডি সুন্দর, তোমার কথা সুন্দর। ইউ আর দি এপিটোম অফ ইন্ডিয়ান বিউটি। চলো ডান্স করে তুমি আমার পার্টনার হবে প্লিজ। ম্যাক কাতর অনুনয় করেন জ্ঞানদার হাত ধরে। জ্যোতি প্রথমে অবাক হচ্ছিলেন, পরে তার রাগ হতে থাকে। ঠাকুরবাড়ির বউয়ের হাত ধরে একজন উটকো সাহেব কেন টানাটানি করবে? মেজদাদা দূর থেকে দেখলেও যেন দেখছেন না, হাসছেন, যেন খুব মজার কিছু ঘটেছে। তিনি জোর করে জ্ঞানদার হাতে ধরা ম্যাকের হাত ছাড়িয়ে দেন। রাগত স্বরে বলেন, ডোন্ট ডিস্টার্ব হার, লিভ হার অ্যালোন। হাউ ডেয়ার ইউ! ম্যাক জ্যোতিকে চেনেন না, তেড়ে যান তার দিকে। জ্ঞানদার দিকে তাকিয়ে বলেন, লুক লেডি, ইফ ইউ ডোন্ট লাইক মি প্লিজ টেল মি ডিরেক্টলি, বাট কন্ট্রোল ইউর বডিগার্ড। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সত্যেন এগিয়ে আসেন। জ্যোতিকে জড়িয়ে ধরে বলেন, ম্যাক, why are you so tense? My young brother is a bit possessive about his botan. Please don't mind. উত্তেজিত জ্যোতিকে টেনে সরিয়ে এনে সত্যেন বললেন, ম্যাক যদি জ্ঞানদার সঙ্গে ডান্স করতে চায় তাতে কি মহাভারত অশুদ্ধ হলো? নারী পুরুষ একসঙ্গে নাচা তো বিলিতি কালচারের পার্ট। জ্ঞানদা এখনো সহজ হতে পারছে না, কিন্তু হয়ে যাবে। তোকেও শিখতে হবে, এজন্যই তো এসব পার্টিতে আসা। তুই কেন কুয়োর ম্যাঙের মতো আচরণ করছিস? জ্যোতি ক্ষুব্ধ মনে অন্যদিকে সরে যান। বিলিতি কালচারের সবকিছুই আমাদের নকল করতে হবে কেন? মেজ বৌঠানের ইচ্ছে না হলেও ওই সাহেবটার সঙ্গে নাচতে বাধ্য করবেন মেজদাদা? গৃহস্বামী পাণ্ডুরং ম্যাকগ্রেগরের সঙ্গে রঙ্গতামাশা করে হালকা করে দিতে চান ব্যাপারটা। হলঘরের কোনায় রাখা সোফায় আন্না, জ্ঞানদা ও ম্যাকগ্রেগরকে নিয়ে আড্ডা দিতে বসেন। শ্রীমতী পাণ্ডুরং অচিরেই তাঁদের দলে যোগ দিলেন। আজ তিনি কি সুন্দর পাথর বসানো কাশ্মীরি সিল্ক পরেছেন, গলায় সাতনরি মুক্তোর হার। প্রতিবারের মতো এদিনও তাকে দেখে চমৎকৃত হন জ্ঞানদা। রুচি ও সম্পদের কি আশ্চর্য মিলন! প্রথমবার বোম্বাই এসে এদের আতিথ্যেই ছিলেন জ্ঞানদা। এই মারাঠি পরিবারের মেয়েদের সাজগোজ, শাড়ি পরার ধরন জ্ঞানদাকে খুবই আকৃষ্ট করেছিল। এখানেই তার আধুনিকতার পাঠশালা। পাণ্ডুরঙ্গের স্ত্রী শিক্ষিত কেতাদুরস্ত মহিলা। সাহেব মেম নারী পুরুষ সবার সঙ্গে মেলামেশায় স্বচ্ছন্দ। ওদের 3 মেয়ে, আন্না, দুর্গা ও মানিক, ইংরেজি কেতায় বড় হচ্ছে। বোম্বাই অঞ্চলে সমাজ সংস্কারের ব্যাপারে এই পরিবার খুবই অগ্রণী ভূমিকা নিয়েছে। শ্রীমতী পাণ্ডুরঙ্গের বাড়িতে দুঃসাহসী সমাজ সংস্কারক পণ্ডিতা রমাবাইয়েরও নিয়মিত যাতায়াত। এদের সান্নিধ্যে জ্ঞানদা সবসময়ই উজ্জীবিত হন, কিন্তু এখন ওদের সঙ্গে কথাবার্তার মধ্যেও তার দুর্ভাবনা হচ্ছে। জ্যোতিটা বোকা, কেন যে এত মাথা গরম করে ফেলল? সত্যেন পরে নিশ্চয়ই জ্ঞানদাকেই বকবেন। এভাবেই ঠাকুরবাড়ির বৃহৎ সংসারের বাইরে শিল্প সংস্কৃতি আত্মীয়তার একটি অন্তরঙ্গ ত্রিকোণ রচিত হচ্ছে 17 বছরের জ্ঞানদা, 18 জ্যোতিরিন্দ্র আর তাদের অভিভাবক সত্যেনের মধ্যে। আমেদাবাদে আরও কিছুদিন ইংরেজি সাহিত্য চর্চার পর জ্ঞানদার আগ্রহ জাগল সংস্কৃত কাব্যের প্রতি। ঠাকুরবাড়ির পাঠশালায় বাংলা ইংরেজি অনেক পড়া হলেও
জ্যোতির সংস্কৃত পড়া হয়নি। জ্ঞানদার উৎসাহেই সংস্কৃত কাব্য ও নাটক পাঠ শুরু করলেন জ্যোতি। প্রতিদিন সন্ধেবেলা সত্যেন ঘরে ফিরলে শুরু হয় তিনজনের আসর। কখনো জ্যোতি, কখনো সত্যেন অভিজ্ঞান শকুন্তলম পাঠ করেন। পড়তে পড়তে শকুন্তলার অনুবাদ করতে ইচ্ছে হয় জ্যোতির। এসবের মধ্যেই বাতের ব্যথায় একটু অসুস্থ হয়ে পড়লেন সত্যেন। একদিন বললেন, ব্যথাটা বাড়ছে, ভাবছি চিকিৎসার জন্য ছুটি নিয়ে কলকাতায় যাই একবার। জ্ঞানদা উদ্বিগ্ন হন। পায়ের ব্যথা নিয়ে 15 দিন স্টিমারে থাকতে পারবে? কষ্ট হবে না? সত্যেন হাসতে থাকেন। শোনো, এবার আর অনেক দিন ধরে স্টিমারে যেতে হবে না। 11ই অক্টোবর 1867 বোম্বাই কলকাতা রেলপথ খুলে গেছে। মাত্র 5 দিনেই পৌঁছে যাওয়া যাবে বোম্বাই থেকে কলকাতা। রেল চালু হওয়ায় চারিদিকে মহা উৎসাহ, হইচই। জ্ঞানদা আর জ্যোতিও উত্তেজিত নতুন অভিজ্ঞতার সম্ভাবনায়। তাদের উৎসাহের জোয়ারে ভেসে 2-1 দিনের মধ্যেই 3টে রেলের টিকিট বুক করে ফেললেন সত্যেন। জ্ঞানদা ও জ্যোতিরিন্দ্রকে নিয়ে ফিরে এলেন জোড়াসাঁকোয়। জোড়াসাঁকো কি পাল্টে গেল, নাকি ইতিমধ্যেই স্বাধীনভাবে থাকতে অভ্যস্ত জ্ঞানদারই এ বাড়িতে মানিয়ে নিতে অসুবিধে হচ্ছে? তার স্বাধীন চলাফেরায় যেন প্রতি মুহূর্তে বেড়ি পরিয়ে দিতে চাইছে নানা অনুশাসন। সারদার সঙ্গেও খটাখটি লাগছে বারবার। তার ফলে সত্যেনের চিকিৎসাও ব্যাহত হচ্ছে, ঠিকমতো বিশ্রাম হচ্ছে না। দেবেন্দ্রনাথের অনুমতি নিয়ে 1 মাসের জন্য আলাদা বাগান বাড়ি ভাড়া করে স্ত্রীকে নিয়ে চলে গেলেন সত্যেন। নিজের চিকিৎসার জন্য এই নিরিবিলি পছন্দ হলো তার। জ্যোতিও তাদের সঙ্গে এসে জড়ো হলেন। আমেদাবাদ ছাড়ার পর 3 জনের সাহিত্য বাসর যেখানে থেমে গেছিল, আবার সেখান থেকেই যেন শুরু হয়ে গেল। ঠাকুরবাড়িতেও সংস্কৃতি চর্চা থেমে নেই। নিপময়ী গান ও পড়াশোনার পাশাপাশি বায়া, তবলা, খোল, করতাল বাজানো শেখা শুরু করেছেন বেণী মাধব বাবুর কাছে। হেমেন তাকে নিয়ম করে মিল্টনের মহাকাব্য প্যারাডাইস লস্ট পড়াচ্ছেন। এর আগে পড়িয়েছেন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম কাব্য। এমনকি দেশি ও বিদেশি শিক্ষকের কাছে ছবি আঁকাতেও হাত পাকাতে চেষ্টা করছেন হেমেনের আদরের পত্নী। ওদিকে মেয়ে বউদের পড়ানোর জন্য মেম শিক্ষিকারা আসছেন অন্তঃপুরে। কন্যা সৌদামিনীকে বেথুন স্কুলে পাঠিয়েছিলেন মহর্ষি, কিন্তু তারপরে আর কোনো মেয়ে বউ স্কুলে যাননি। বাড়িতেই তাদের পড়াশোনার উপর খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। জ্ঞানদা নিজেও সবুরান বিবির কাছে দীর্ঘদিন ইংরেজি শিখেছেন। শরৎ কুমারীর অবশ্য রূপচর্চা ও রান্নার দিকে আগ্রহ বেশি। প্রতিদিন যত্ন করে ঘষে ঘষে সরময়দার রূপটান মেখে স্নান করেন তিনি। মাঝে মাঝে গায়ে মালিশ করেন স্বামীর বিলিতি মদের সঙ্গে ইতালিয়ান অলিভ অয়েলের মিশ্রণ। তার স্বামী যদুনাথের কাছে একবার ইয়ার বন্ধুরা ঠাকুরবাড়ির মেয়েদের গায়ের রং জানতে চাইলে যদু রহস্য করে বলেছিলেন, সে রং দুধে আর মদে। পড়াশোনার পাশাপাশি চলত অন্যান্য শিক্ষা। রান্না, সেলাই, সেবা, শিশুপালন সবই নিয়মিত অনুশীলনের বিষয় বলে মানতেন অন্তঃপুরিকারা। এই সুগৃহিণীপনার পাঠশালায় একেবারেই অনুপস্থিত থাকেন একমাত্র স্বর্ণকুমারী। তাঁর এসব ভালো লাগে না। বিয়ের আগেও যেমন, পরেও তিনি ঘর বন্ধ করে সাহিত্য চর্চায় ব্যস্ত রেখেছেন নিজেকে। মগ্ন হয়ে বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়েন,
আর স্বপ্ন দেখেন তিনিই হবেন বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক। মাঝে মাঝে মালিনী এসে তার স্বপ্নকে উস্কে দিয়ে যায় ইদানিং। ইতিমধ্যে ঠাকুর বাড়িতে আরেকটি বিয়ে সম্পন্ন হয়েছে।